নমস্কার, আমি সায়ন চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। গল্পটির নাম আত্মা। শুরু করা যাক আজকে গল্প। সকাল তখন 10:10। আমি বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে। ঠাকুরদা ড্রয়িং রুমে বসে গীতা পাঠ করছেন। অন্যরা রোজই করে, সেই মতো আজও করছে। বেরিয়ে সময় বললাম, ঠাকুরদা আমি চললাম অফিসে। ঠাকুরদা বলল, শোন সায়ন, একটা টেলিগ্রাম এসেছিল কদিন আগে, তোকে বলা হয়নি ভাই। টেলিগ্রাফটা আমার বন্ধু ফণিভূষণের ছেলের একটা মেয়ে হয়েছিল বেশ কিছুদিন আগে, মানে ওর নাতনি, তার অন্নপ্রাশন আছে। আর সন্ধ্যায় আমাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি তো আর যেতে পারবো না। তুই পারলে যদি যেতিস। ও আচ্ছা আচ্ছা ঠাকুরদা, তুমি অ্যাড্রেসটা আমাকে বলো, আমি অফিস থেকে ফিরে আসি, এবং ফিরে এসে টাইম যদি পাই তাহলে আমি নিশ্চয়ই বেরিয়ে যাব। বেশ বেশ ভাই, বেশ একটু তাড়াতাড়ি যদি ফিরতে পারিস তো ফণিভূষণের বাড়িতে একটু পৌঁছে যাস না ভাই। আর আমার অনেক পুরনো বন্ধু তো, ও তুই গেলে খুব খুশি হবে। আর সেই সঙ্গে সঙ্গে আমিও বেশ খুশি অনুভব করব, কারণ নিমন্ত্রণ রক্ষা বলে কথা। সেই মতো আমি অফিসে বেরিয়ে গেলাম। অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে ফিরেও এলাম। ফিরে আসার পরে দেখলাম তখন প্রায় সন্ধে হতে চলেছে। ঠাকুরদাকে প্রশ্ন করলাম, ঠাকুরদা এই তো সন্ধে হয়ে গেছে, আমি কি এখন বেরোলে ওখানে পৌঁছতে পারবো? ঠাকুরদা সভয়ে বলল, হ্যাঁ ভাই, এখন গেলে হয়তো একটু রাত হয়ে যাবে, যদিও গ্রাম্য রাস্তা, কিন্তু গ্রাম্য রাস্তা হলে কি হবে, পৌঁছে তুমি যেতে পারবে ভাই। ওই তো বেশি দূরে নয়, সংগ্রামপুর থেকে নেমে ওখান থেকে টোটো করে, তারপরে ওখান থেকে একটু পায়ে হেঁটে কয়েকটা মাঠ পেরোলেই তোমার ফণিবাবুর বাড়ি। আর খুব বেশি দূরে নয়, চলে যেতে পারবে। তুমি গেলে কিন্তু নিমন্ত্রণ রক্ষা হবে। আচ্ছা 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 আচ্ছা, অত করে বলতে হবে না, তুমি যখন বলেছ তো আমি সেই মতো ঠিক পৌঁছে যাচ্ছি। ঠাকুরদাকে একথা বলে আমি রেডি হয়ে রওনা দিলাম ফণি কাকুর বাড়ির উদ্দেশ্যে। বেশ সংগ্রামপুর স্টেশন। তখন রাত 8টা বাজে, শীতের রাত, বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে না। স্টেশনটাও বেশ ফাঁকা ফাঁকা। আমি ভাবলাম এখান থেকে টোটো ধরে ঠাকুরদা বলল যেতে সিঙ্গিপাড়ার উদ্দেশ্যে। তো টোটোওয়ালাকে ডাকলাম, ভাই টোটো ভাই, শুনতে পাচ্ছ? কিছু বলছেন বাবু? হ্যাঁ বলছি, এখান থেকে সিঙ্গিপাড়া যাব। তুমি কি যাবে সিঙ্গিপাড়া? সারাদিন তো বসে থাকি বাবু ভাড়া কাটার উদ্দেশ্যে। কেন যাব না বাবু, আপনি বসুন, আমার টোটোতে বসুন, আপনাকে এখন নিয়ে যাচ্ছি। বাহ বাহ বাহ, বেশ বেশ ভালো। আমি টোটোয় চড়ে বসলাম। টোটোওয়ালাও বেশি দেরি না করে টোটো চালু করে দিল। সিঙ্গিপাড়ার বেশ কিছু দূরে আমাকে নামিয়ে বলল, বাবু এখান থেকে মাঠের আল দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। সিঙ্গিপাড়ার এটাই মোড়, এখান থেকে প্রায় 2 কোষ হাঁটলে আপনি সিঙ্গিপাড়ার মোড়ে পৌঁছে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, তো তাহলে আমি এখানেই নেমে যাই, কি বলো? হ্যাঁ বাবু, আমার ডিউটি তো এখানেই শেষ,
আমি তো আর যেতে পারবো না বাবু। কেন, মাঠের অলিগলি রাস্তা, আর আমার টোটো তো আরও চড়া রাস্তা ছাড়া চলে না বাবু। আপনি এখান থেকেই হেঁটে চলে যান। আমি নেমে গেলাম সিঙ্গিপাড়ার মোড়ে। সিঙ্গিপাড়ার মোড় থেকে মাঠের অলিগলি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। হ্যাঁ, হাতের আর টর্চ ছিল বটে, টর্চটা জেলে নিয়ে চলতে শুরু করলাম। বেশ কিছুটা হাঁটার পরে দেখলাম একটা পাট বাগান, পাট ক্ষেতের মধ্যে থেকে রাস্তা। আমি চলেছি, আকাশে আধ ভাঙা চাঁদ উঠেছে। হঠাৎ পেছন থেকে দেখলাম কি যেন একটা হাসতে হাসতে হেঁটে আসছে। ভাবলাম হয়তো উনি সিঙ্গিপাড়া গ্রামেরই লোক। আমি ওনাকে প্রশ্ন করলাম, দাদা আপনি কি সিঙ্গিপাড়া যাবেন? আপনার কি সিঙ্গিপাড়াতে বাড়ি? ভদ্রলোক আমাকে ঘুরে উত্তর দিল, না ভাই, সিঙ্গিপাড়ার একটু আগে আমার বাড়ি। ওই যে সিঙ্গিপাড়ার আগে যে ময়নামতি শ্মশানটা আছে, ওই শ্মশানের কাছেই আমার বাড়ি ভাই। আমি একটু এসেছিলাম বাজারেতে, একটু দরকার ছিল, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না বাবু। আপনি আমাকে চিনবেন না? আমি কলকাতা থেকে এসেছি। এখানে ফণীবাবুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আর আমার ঠাকুরদার সঙ্গে ফণীবাবুর খুব পুরনো বন্ধুত্ব। তো সেই মতো আমি এসেছিলাম ওনার বাড়িতে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে। তো তো আপনি কি ফণীবাবুকে চেনেন? ফণীবাবু? ফণীবাবু মানে ফণীভূষণ বাবুর কথা বলছেন তো? যার 2 ছেলে, 2 বৌমা, 2 নাতনি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আপনি ঠিকই ধরেছেন। আমি ওই ফণীভূষণ বাবুর কথাই বলছি। মানে সিঙ্গিপাড়ায় ফণীভূষণ বাবু বলতে একজনই আছে যিনি ফণীভূষণ, ওনার নাম। একটা খোনা গলায় হেসে ভদ্রলোক আমাকে বললেন যে আমি ঠিকই জায়গায় যাচ্ছি। উনি আমাকে বললেন, আপনি চিন্তা করবেন না বাবু, আমার শ্মশান বাড়ির কাছ থেকে গেলেই ওনার বাড়ি। কিছুটা হাঁটলেই দেখবেন ফণীবাবুর বাংলো। বিশাল বাড়ি বাবু, তবে আজকালকার দিনে তো ফণীবাবু অতটা খরচা করতে না পারার কারণে বাড়িটা একটু পুরো বাড়ি বলে মনে হয়। কিন্তু আপনি ভয় পাবেন না বাবু, ওই বাড়িতে যাবেন আপনি ফণীবাবুকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, তাহলে চলুন একসঙ্গে যাই। হ্যাঁ চলুন বাবু, আমি আপনার পেছনে আছি, আপনি আগে চলুন। সেই মতো ভদ্রলোক পেছন থেকে ধাওয়া করলো, আর আমিও এগিয়ে চললাম ফণীবাবুর বাড়ির উদ্দেশ্যে। বেশ আরও বেশ আধা ঘন্টা হাঁটার পরে দেখলাম চারিদিকটা শুনশান। কোনো গ্রাম নেই, কোনো ঘর নেই, কোনো মানুষের আনাগোনা নেই। একটা যেন মধ্য মাঠে এসে পৌঁছলাম। আমি প্রশ্ন করলাম, দাদা এখানে কোথায় বাড়ি? উনি বললেন, এই তো সামনেই ফণীবাবুর বাড়ি, আর মাত্র কিছুক্ষণ হাঁটুন, দেখবেন ফণীবাবুর বাড়ি আপনি পৌঁছে গেছেন। আমার একটু ভয় করছিল, তবু আমি আমার কথা মতো এগিয়ে চললাম ফণীবাবুর বাড়ির দিকে। দেখলাম না, এ কি বিলাস বহুল বাড়ি, প্রায় 2-3 তলা ছাদ দেওয়া বাড়ি, ঝকমক করছে আলোয় আলোয়। ভেতর থেকে মনে হয় প্রচুর মানুষের একটা খুশি খুশি কলহ গুঞ্জন, হাসি খুশির আওয়াজ। ভাবলাম এই তো, তাহলে এটাই কি দাদা? দাদা এটা কি ফণীবাবুর বাড়ি? আপনি ফণীবাবুর বাড়ির কাছে এসেই আবার জিজ্ঞাসা করছেন
এটাই কি ফণি বাবুর বাড়ি? দেখুন, ওটাই ফণি বাবুর বাড়ি। আর আমি যখন এসেই গেছি, বিনা নেমন্তন্নে খাওয়ার একটা আমার অভ্যাস আছেই বাবু। তো আমি একটু খেয়েই চলে যাব। আপনি কিন্তু আমার পরিচয়টা দেবেন না। যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন আমার সঙ্গে এসেছে। আচ্ছা, ঠিক 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 আছে, ঠিক আছে। আপনার পরিচয় কি দরকার? আপনি তো আমার বন্ধুই বটে। কেননা এত রাস্তাটা আমাকে দেখিয়ে নিয়ে এলেন, এতটা আমাকে হাঁটালেন। না তো আমি এত রাতে আমি চিনতেই পারতাম না কোথায় ফণিবাবুর বাড়ি আর কোথায় বা এই গ্রাম। তো সিঙ্গি বাড়ির মধ্যে ফণিবাবুর বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখি সামনে ফণিবাবুর আর ফণিবাবুর এক ভদ্রমহিলা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখেই বলল, তুমি শহর থেকে এসেছো না? ভদ্রমহিলা উত্তর দিল, আমাকে প্রশ্ন করলো। আমি জিজ্ঞেস বললাম, হ্যাঁ, কিন্তু আপনি? আমি আমি ফণিবাবুর বৌমা। আর উনি নিশ্চয়ই চিনতে ভুল হচ্ছে না, উনি ফণিবাবু। ও আচ্ছা, নমস্কার আঙ্কেল। আপনি কি ফণিবাবু? উনি এক গাল হেসে বললেন, হ্যাঁ, আমি আমি ফণিবাবু। আমি তোমার ঠাকুরদাকে টেলিফোন করেছিলাম, আর আমরা সবাই তোমার অপেক্ষায় যে বসে আছি ভাই। বসে আছেন মানে? এই তো এত লোক, এতজন এত আনন্দ করছেন, আর আমার জন্যে বসে আছেন। এটা একটা কেমন লাগে না? চলুন ভেতরে যাওয়া যাক। না, সেই ভালো, সেই ভালো। ভেতরে তো যেতেই হবে। কি বলো বৌমা? হ্যাঁ বাবা, ভেতরে তো যেতেই হবে। চলো ভেতরেই যাওয়া যাক। এই বলে ফণিবাবু আর ফণিবাবুর বৌমা আর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে যেটা দেখলাম সেটা অবিশ্বাস্য। আমি দেখলাম কিছু লোক রান্না করছে, যাদের গায়ে কোনো মাংস নেই, না আছে কোনো রক্ত মাংস জড়ানো চামড়া, কঙ্কাল দ্বারা। কি রান্না করছে ওটা? তাকে দেখলাম কাঁচা মাছ পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সেইগুলোকে নিয়ে তারা আগুন ছাড়াই কড়াইয়ের মধ্যে একটু হলুদ ছড়িয়ে, লঙ্কা ছড়িয়ে, চিনি দিয়ে শুধু ঘাটাঘাটি করছে। আমি দেখে ঘুরে জিজ্ঞাসা করলাম ফণিবাবুকে, ফণিবাবু এরা কারা? কিন্তু কাকে জিজ্ঞাসা করছি আমি? এ তো ফণিবাবুই নয়। ধুতি পাঞ্জাবি পরা আছে বটে, কিন্তু মুখের কোনো মাংস নেই, মাথায় না আছে কোনো চুল, না চোখগুলো। উফ, কি বিভৎস! আমার প্রচণ্ড ভয় করছিল, কিন্তু ভয় করা সত্ত্বেও আমি ভাবলাম এখানে ভয় পেলে আমার চলবে না। আমাকে তো একটু সাহস জোগাড় করতেই হবে। আমি ভেতরে গেলাম, ভাবলাম হয়তো ভেতরে কেউ না কেউ মানুষ আছে। গিয়ে দেখলাম এটা কোথায় এসছি আমি? রান্নাঘরে, যেখানে সারি সারি তরকারি সাজানো আছে। কিন্তু কি তরকারি? তরকারি দেখতে পেলাম পচা মাছ দিয়ে একটা ঘন্ট, কেঁচো দিয়ে চাটনি। ইস, আবার গা খুলে উঠতে শুরু করলো। আমি প্রশ্ন করলাম, কোথায় যাব এত রাতে? যদি আমি ভয় পেয়ে পালাবার চেষ্টা করি, যদি আমার গলাটা মুটকে দেয়? আমি বললাম, একটু নিজেকে সাহস জোগাড় করে প্রশ্ন করলাম, ফণিবাবু,
হ্যাঁ বাবা, কিছু বলছো? কিছু বলবো বাবা? বলছিলাম আমার শরীরটা খুব ভালো নেই। আজকে আমি কিছু খাবো না। আর আমাকে একটু ঘুমাবার জায়গা দিলে হতো, আমি ঘুমিয়ে পড়তাম। শহর থেকে এসেছি তো, খুব ক্লান্ত। বাবু, আমরা সব বুঝি। তুমি একটু বেশি ভয় পেয়ে গেছো। শোনো, এখানে কোনো ভয় পাবে না। কেননা এখানে যাদের দেখছো তারা সবাই মৃত। জীবিত মানুষ এখানে কেউ নেই। সে হোক, সে হোক, কিন্তু মৃত মানুষেরা তো কোনো তাদের শখ আহ্লাদ থাকতে পারে না। তারা শখ করছে, আনন্দ করছে, এতে আমাদের জীবিত মানুষের কোনো আপত্তি নেই। ফণীবাবু, আপনি এরকম কিছু মনে করবেন না। আপনি আমাকে একটু যদি বিশ্রামের জায়গা করে দিতেন, আমি একটু বিশ্রাম নিতাম। বাহ 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 ভাই, তুমি যে কথাগুলো বলছো, আমরা ভূত সমাজ খুবই খুশি। ভাবছিলাম তোমার গলাটা টিপে তোমাকেও মাংসের সঙ্গে ফ্রাই। না না, আমার কোনো ভয় নেই। আমি আমতা আমতা করে বললাম যে দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাচ্ছি না। আপনারা আমাকে একটু ঘুমোবার জায়গা, মানে বিশ্রামের জায়গা যদি দিতেন, আমি খুব খুশি হতাম। তো আমি একটু বিশ্রাম নিয়েই সকালে আপনাদের সঙ্গে দেখা করেই চলে যাব। সকাল? ও, সকাল বলে এখানে কিছু হয় না বাবা। ঠিক আছে, তুমি যখন ঘুমাবে বলছো তখন ঘুমিয়ে পড়ো। এই বলে ফণীবাবু কি একটা সাদা পাউডারের মতো আমার দিকে ছুঁড়ে দিল। আমি আর কিছু জানি না। সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম অনেক লোক আমার চারিদিকে ঘিরে আছে। আমার চোখে বারবার জলের ঝাপটা দিচ্ছে। আমার ঘুম ভেঙে আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? আমি কোথায় ভাই? তোমরা কারা? আর আমি বা এখানে এলাম কিভাবে? ওনারা বলল, তুমি তুমি যেখানে আছো সেই জায়গাটা একটা ভূত বাংলো। এখানে বহুদিন আগে ফণীবাবু আর তার পরিবার এবং তার নাতনি সহ আত্মহত্যা করেছিল। সেই আত্মহত্যার কারণে এই বাড়িটা কেউ থাকে না। তুমি বাবু কেন এই বাড়িতে এসছো? আমি বললাম, না আমি মানে নিমন্ত্রণে বলতে গিয়ে থেমে গেলাম। ভাবলাম এই কথাটা আর কেউ বিশ্বাস করবে না, অর্থাৎ এই কথাটা বলে আমার কোনো লাভ নেই। আমি বললাম, আমার বাড়িটা বালিগঞ্জে। আপনারা কি আমাকে একটু পৌঁছে দেবেন বাড়িতে? আমার গায়ে তখন ভীষণ জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। গ্রামের লোক আমাকে হাতপাতালি করে কোনোরকম ডাক্তারখানায় নিয়ে এলো। ডাক্তারখানা থেকে ওষুধ খেয়ে আমি একটু সুস্থ মতো হলাম। গ্রামের মানুষকে বললাম আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে। ওনারা টোটো করে আমাকে বাড়ি পৌঁছে দিল। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।